গতকাল জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট মোড়ে ভারতীয় জনতা পার্টির একটি জনসভার মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে 1500 টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের জন্য আর কি। যদি বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে 3000 টাকা করে প্রতিটি মানুষকে দেবেন। এই ব্যাপারটা কীভাবে দেখছেন? দেখুন, এখানেই হচ্ছে ব্যতিক্রম। যার কথা বললেন হেমন্ত বিশ্ব শর্মা, দুদিন আগে তাকে বিজেপি সবচেয়ে বড় হচ্ছে ক্রিমিনাল বলুন, সবচেয়ে বড় তাকে বলেছিল দুর্নীতিবাজ, 20,000 কোটি টাকার উপরে যার কেলেঙ্কারি। সে যখন বিজেপিতে জয়েন করলো, সে হচ্ছে ওয়াশিং মেশিনে আজকে তাদের মহান পুরুষে পরিণত হলো। এটা বিজেপির বক্তব্য ছিল। আজকে তিনি এসে বলছেন 3000 টাকা দিবেন। আমি বিজেপির সমস্ত নেতৃত্বদের এবং যারা ইশতেহার প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তো দিল্লিতে গিয়েও বলেছিলেন যে 2500 টাকা করে দিব আমরা প্রত্যেক মা বোনকে। সেদিন বিশ্বাস করে আপনাদের দিল্লির মানুষ ভোট দিয়েছিল। দিনের শেষে আজকে 1 বছরের বেশি সময় অতিক্রান্ত, রেখা গুপ্তা ওখানে মুখ্যমন্ত্রী, 2.5 টাকা করে পেয়েছে কেউ। আজকে আপনি চলে যান বিহারে, 10,000 টাকা করে ওরা ভোটের আগে দিয়েছিল, ভোটটাকে কেনার জন্য মানুষকে প্রলোভন দেখিয়েছিল। মা বোনরা সেখানে বিজেপির সেই প্রলোভনে পা দিয়ে নীতিশ কুমারকে গভর্নমেন্টে এনেছে। আজকে দেখেছুন এই ভারতবর্ষে এই রকমভাবে কোনো দল মানুষকে এতটা মানে জঘন্য জায়গায় প্রতিশ্রুতি দিতে পারে। 10,000 টাকা দেওয়া তো দূরের কথা, মাসে মাসে আজকে 10,000 টাকা রিটার্ন নেওয়ার জন্য নোটিশ পাঠাচ্ছে বাড়ি থেকে। এর থেকে প্রতারণা আর কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে কোনো দিন করেছে? শুধু তাই নয়, তাদের মাথায় যাদের বস্তি মানুষের বিহারে ছাদ দেওয়ার কথা ছিল, তাদের আজকে বুলডোজার দিয়ে সেই বস্তি মানুষের বাড়িগুলোকে ভেঙে সেইখানে পুঁজিবাদী যে গোষ্ঠীর যাদের শপিং কমপ্লেক্স করে দেওয়া হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়া খুলুন, তারা আবেদন জানাচ্ছে বঙ্গবাসীকে, হে বঙ্গবাসী, আমরা যে ভুল করেছি সেটা আপনারা করবেন না। যারা বলছেন ভাতার বিরোধিতা করছেন, আজকে এসে বলছেন আমরা ভাতা দিব। তাইলে ওদের ভাষায় তো ওটা ভাতা না, ওদের ভাষায় হচ্ছে ওটা চাকরি, কারণ ওরা তো ভাতার বিরোধী। ডাবল তো দিচ্ছে না, ডাবল আপনি দেখান না, 2.5 টাকা পেচ্ছে না, 10,000 টাকা। আচ্ছা, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, দিচ্ছে বলতে দেবেন আর কি। আচ্ছা না, দিচ্ছেন তা কোন রাজ্যে দিচ্ছেন? আপনি বলুন কোন রাজ্যে দিচ্ছেন? পশ্চিমবঙ্গের জন্য দেয়। আচ্ছা, মানুষকে তো চিনতে হবে। দেখুন, টাকা জাল হলেও আপনি বান্ডিলে চালাতে পারবেন, মানুষ জাল হলে চলে না। আজকে 15টার বেশি রাজ্যে বিজেপি গভর্নমেন্টে। আপনি বলুন তো, বাংলার মতো 2.5 কোটি মানুষ, 2.5 কোটি মহিলা বা 2 কোটি মহিলা কোন জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার পায়? ন্যূনতম আপনি 1500 টাকা করেই দেখান। যদি 2.5 কোটি কোনো রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিব বলছি। আজকে ওরা বলছে ভাতার বিরোধিতা, দিনের শেষে ওরা বলছে ভাতা। তাহলে ওদের কি এটা চাকরি? 3000 টাকাটা চাকরি? আজকে কর্মসংস্থানের কথা বলছেন আপনি। কর্মসংস্থানে আজকে সবচেয়ে বেকারত্ব কোথায়? হরিয়ানা। কার? ডবল ইঞ্জিনের সরকার। আজকে রাজস্থান যান, বিহার যান, উত্তরপ্রদেশ যান, আর বাংলায় বেকারত্বের হার ওদের কেন্দ্রীয় রিপোর্টে, মমতা ব্যানার্জির রিপোর্ট বা প্রসেনজিৎ কুমার লালার রিপোর্ট বা তৃণমূল কংগ্রেসের নয়। আজকে বাংলার বেকারত্বের হার 3.2 থেকে 3.7%। আজকে ওরা বলে পরিযায়ী শ্রমিক যায়। ওরা কি কখনো তথ্য ঘেটে দেখেছে? বাংলায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আসে, এখানে তাদের কর্মসংস্থানের জায়গা, এখান থেকে তাদের রুজি রোজগার চলে। আজকে ওরা বাংলাকে মেলাইন করছে প্রতিনিয়ত। যে দলটা বলে বাংলা বলে কোনো ভাষা নেই, তারপরেও প্রধানমন্ত্রী ক্ষমা চায় না, সেই বঙ্গবাসী আপনি ভেবেছেন এই বিজেপিকে ক্ষমা করবে? যাক, পরিযায়ী শ্রমিক নিয়ে যেহেতু বললেন, বলছি পুনরায় যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে পরিযায়ী শ্রমিকরা কি বঙ্গে কাজ পাবেন? অবশ্যই। বাংলা তো কর্মসংস্থানের জায়গা। আজকে বাংলার বেকারত্বের হার আপনাকে তো বললাম 3.2 থেকে 3.7%, যেখানে জাতীয় গড়ের থেকে বেশি। আজকে মুদ্রার দাম, যার কথা ছিল বিশ্বগুরু, যে বলেছিল ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে স্টেবল বানাবে, আজকে দেখুন মনমোহন সরকারের সময় এই মোদিরা চাটাচ্ছিল যে ভারতের রুপিয়ার দাম কেন কমছে। 60 টাকা ছিল তখন ডলার প্রতি দাম, আজকে 94 টাকা। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায়? আজকে এইরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে ভারতবর্ষ এত ঋণে জর্জরিত আপনি দেখাতে পারবেন কোনো প্রধানমন্ত্রীর আমলে? এটা তো তত্ত্ব নির্ভর কথা, এটা তো গালগপ্প কথা নয়। আজকে বলছেন মোদি ট্রাম্পের বন্ধু ছিলেন, আজকে সেই ট্রাম্পের কাছে অনুমতি নিয়ে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দেখাতে পারবেন? আজকে কোন নির্লজ্জ জায়গায় প্রধানমন্ত্রী দেশকে নামে রাশিয়ার কাছে তেল কিনতে হচ্ছে, অনুমতি নিতে হচ্ছে ট্রাম্পের কাছে? আজকে ট্রাম্পের ওখানে যারা ভারতীয় ছাত্ররা পড়তে গেছে, হাতের শিকল, পায়ের শিকলের বেরি আহমেদাবাদ এয়ারপোর্টে নামছে, আপনারা বলছেন বিশ্বগুরু।
এই অপরদিকে ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রী রয়েছেন বা গেরুয়া শিবির মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে অনেকটাই জায়গা করে নিয়েছেন। আপনার তো তথ্য লাগবে। যারা বলছে 56 ইঞ্চি আমার সিনা, যারা বলছেন বিশ্বগুরু, তাদের আজকে গোটা বিশ্বের কাছে আজকে ভারতের অবস্থান কোন জায়গায় নিম্নতম। দেখুন, আমরা বিজেপির আমলে অটল বিহারী বাজপেয়ীজিকেও দেখেছি, কার্গিল ওয়ার দেখেছি, সেই সময়ও আমেরিকার দাবাব ছিল বিজেপির উপরে। কিন্তু বিজেপির এত অধঃপতন, নরেন্দ্র মোদীর আমলে এটা ব্যক্তিগত দল হয়ে গেছে। এখন নরেন্দ্র মোদী, অমিত শাহ, আগের বিজেপি নেই। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ ট্রাম্পের কাছে অনুমতি নিচ্ছেন রাশিয়ার থেকে তেল কিনবো কিনা। আর এদিকে বাংলাদেশে যেখানে দীপু দাস হত্যাকাণ্ডের ওরা বিচার চায়, সেই বাংলাদেশে ওরা পেট্রোল ডিজেলের দাম অর্ধেকের কম করে তারা সেখানে সাপ্লাই দিচ্ছে। আদানির গোষ্ঠী বিনা পয়সায় বিদ্যুৎ সার্ভিস দিচ্ছে, আর ওপরে হিন্দু প্রেম দেখাচ্ছে। আজকে এসআইআরের নামে 91 লক্ষ বৈধ ভোটার বাদ গেল। দিনের শেষে একটাও রোহিঙ্গা নয়। আজকে রোহিঙ্গা বার করলো কে? ওদের বিজয় রূপানী, যাকে গুজরাটের মুখ্যমন্ত্রী বানিয়ে রেখে দিয়েছিল। আজকে দিনের শেষে দেখা যাচ্ছে তারা রোহিঙ্গা। তাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশি। আজকে বিপ্লব দেব কিছুদিন আগে আমাদের বেরুবাড়িতে আসলেন, সে বাংলাদেশি, আর বলছে পশ্চিমবঙ্গ হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশিদের জায়গা। যখন কিছুই করতে পারলো না, এসআইআরের নামে 91 লক্ষ মানুষকে তারা বাদ দিল, তার মধ্যে 63% হিন্দু। অথচ এরা বলেছিল একজনও হিন্দু বাদ যাবে না, সবাই ভোট দিতে পারবে। কোথায় গেল সিএ? এরা তো এখনও বলছেন যে আমরা হিন্দুদের পাশে রয়েছি। আজকে ভোট 23 এপ্রিল, 29 এপ্রিল। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী, কালো কোট পেরে সুপ্রিম কোর্টে গিয়ে এই মানুষগুলোর বিচারের জন্য আজও রাস্তায় তৃণমূল কংগ্রেস। 23 এপ্রিল ভোট। আজকে 14 পুরুষ জোরে যারা ভোট নির্বাচিত করলেন, আর এই বাংলা এবং ভারতবর্ষে যারা ভোট দিয়ে আসলেন, তারা আজকে অবৈধ। আজকে অমিত শাহ শিলিগুড়ির মিটিংয়ে বলছে ভোটের পরে এই সব মানুষকে নাকি বাংলাদেশে পাঠাবেন। এই দ্বিচারিতা আপনি ভাবছেন বাংলার মানুষ মানবে? বাংলা শিক্ষিত জাতি। হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমোরো। বাংলাকে বোকা বানানো যাবে না, বাংলা ইতিহাসটা জানে, বাংলা সচেতন জাতি। 23 এপ্রিল, 29 এপ্রিল জবাব পাবে। 4 তারিখে আপনি স্পষ্ট আপনার চ্যানেলে আবার আসবো। বলছি, অনেক কথা হলো। বলছি যে প্রার্থী কৃষ্ণ দাস, যে সদর ব্লকে আপনাদের দল থেকে প্রার্থী হয়েছেন, ওনার প্রচার করছেন। বলছি প্রার্থী কৃষ্ণ দাস, ওনাকে কি ব্যক্তি কৃষ্ণ দাস, প্রার্থী কৃষ্ণ দাস, এবং অনেকেই বলেন যে মাস্তান, গুন্ডা, এই ধরনের কথা বলে থাকেন। তো এই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, সমাজের স্বার্থে বা কোনো লোকের বিপদে যখন কেউ সমাজ থেকে এগিয়ে যায় না, সমাজ প্রথমে তাকে গুন্ডা মস্তানি বলে। নিজের খেয়ে মনের মোষ তাড়ানো এই মানুষগুলোর অভাব রয়েছে সমাজে। কৃষ্ণদাস তাদের মধ্যে একজন, যিনি নিজের খেয়ে দিনের শেষে বনের মোষ তাড়ান। আজকে এই সংখ্যাটা না থাকার জন্য সমাজ আজকে অধঃপতিত। আজকে আমি আপনার এই প্রশ্নের উত্তরে একটা কথা বলি। ধরে নিন ব্যক্তি কৃষ্ণদাস থেকে তৃণমূলের সিম্বলটাকে সরিয়ে দিন, ব্যক্তি কৃষ্ণদাসের কথা চিন্তা করুন। 14 জন বাচ্চা সেদিন ওনার ইয়েতে উপস্থিত, বছরের বিভিন্ন সময়ে অভিভাবক নেই, দিনের শেষে তাদের মানুষ করার দায়িত্ব নিয়েছে কৃষ্ণদাস। আজকে শুধু লোক দেখানো নয়, দিনের পর দিন অভুক্তদের তার বাড়িতে ক্যান্টিন খুলে খাওয়া দিচ্ছেন। যখনই সেখানে কোনো মানুষ বিপদে পড়ছে, জমি জায়গায় সংক্রান্ত যে কোনো জায়গায়, সবার আগে সমস্ত দলমত নির্বিশেষে কৃষ্ণদাসের কাছে ছুটে যাচ্ছে, তিনি সমাধান করছেন। যার একটা ফোনে যদি দলের সিম্বল সরিয়েও দেন, যার একটা ফোনে 10,000 লোক একটি মাঠে 2 ঘন্টার মধ্যে জমায়েত হয়, আপনি বলছেন এটা ভয় দেখিয়ে, এটাকে মেলাইন করে, মস্তানি করে কোনোদিন এটা সম্ভব? আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক নেতা আছি আমরা জলপাইগুড়িতে, বিজেপির সমস্ত নেতা, প্রত্যেককে চ্যালেঞ্জ আমরা নিজেরাই কৃষ্ণদাসের কাছ থেকে শিখছি কি করে একটা মানুষ 2 ঘন্টার মধ্যে 10,000 মানুষ জমায়েত করতে পারে। আজকে দীর্ঘদিনের এটা তপস্যা, দীর্ঘদিনের এটা মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক মুখ। বিপদে না দাঁড়ানো থাকলে মানুষ কোনোদিন একটি ব্যক্তির ডাকে 10,000 মানুষ সমাবেত হতে পারে না। তার মধ্যে আজকে দিদি খুঁজে সেই প্রার্থীকেই মমতা ব্যানার্জির জোড়া ফুলের সিম্বল দিয়েছেন, আর তাকে আপনারা বলছেন গুন্ডামস্তান। দিনের শেষে এই ধরনের সমাজসেবী যদি সমাজ তাকে গুন্ডামস্তান বলে, আমি বলছি নিজের খেয়ে যারা বনের মোষ তাড়ানো এই ধরনের মানুষকেই সমাজ মেনে নেবে, তাকেই আমরা স্বাগত জানাচ্ছি। বলছিলাম, আপনি সদর ব্লকের একজন যুব নেতা, কী কী উন্নয়ন করবেন আগামী দিনে? দেখুন, আমরা যা প্রকল্প রয়েছে সেগুলো তো থাকবেই, যেটা আমাদের দলের ইশতেহার।
এবং আজীবন থাকবে। আজীবন থাকবে। মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির মতো 15টা রাজ্যের মতো নয়। আপনি উড়িষ্যায় যান, বলেছিল দিব 3,000 টাকা করে, কজন পাচ্ছেন? মহারাষ্ট্রে যান, কজন পাচ্ছেন? আজকে বললাম তো 2 কোটি বাংলার নরনারীকে সমস্ত প্রকল্প সচল করে। করোনার সময় আমাদের প্রকল্প বন্ধ ছিল না। দেখবেন ভারতবর্ষের অর্থনীতি অবস্থা ভেঙে পড়েছিল, নোটবন্দির সময় ভেঙে পড়েছিল, কিন্তু বাংলায় এই প্রকল্পগুলো কেন সচল? বাংলার অর্থনীতি একটা ছোট্ট হিসাব দিই, এই প্রকল্পগুলোর মাধ্যমে আজকে প্রতি বুথে মাসে 1 কোটি টাকা ঢুকে। এটা বাংলার অর্থনীতি বাজারে, এই সব ছোট দোকানে, এই বোয়ালমারি বাজারে, আমাদের বাজারে, প্রত্যেকটি বাজারে আবর্তিত হয়। মানুষ সচল আছে, বাংলার অর্থনীতি অবস্থা ভেঙে পড়ে নাই। কর্মসংস্থান, যে রাজ্যে কর্মসংস্থান নেই বলেই দাবি করছেন বিরোধীরা। আমি সমস্ত অন্ধভক্ত কেন বলি, ওদের গোবর ভক্ত কেন বলি? পশ্চিমবঙ্গের পাশাপাশি কর্মসংস্থান, নারী নিরাপত্তা, বেকার সমস্যা, সমস্ত কিছুর পাশাপাশি আপনি ডবল ইঞ্জিনের সমস্ত রাজ্যগুলোকে দাঁড় করান না, একদিন ডিবেট হোক প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। যদি পশ্চিমবঙ্গ গৌরবের স্থানে না দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে বেরোবো না। আপনারা কর্মসংস্থান বলছেন, বাংলা কর্মসংস্থানের জায়গা। বাংলার বেকার সমস্যা সবচেয়ে কম, 3.2 থেকে 3.7%। আপনি যান হরিয়ানায়, চরম বেকারত্ব। আপনি যান রাজস্থানে, আপনি যান বিহারে, উত্তরপ্রদেশে, কি অবস্থা সেখানে মানুষ ত্রাই ত্রাই রব করছে। বলছিলাম আজকে যারা বলেছিল 21-24 বলেছিল 400 পার, মানুষ বুঝে গেছে কোনো রকমের ধোকা দেওয়ার সরকার চলছে। দুটা, এদিকে হচ্ছে বিহার আর ওদিকে তামিলনাড়ুর, এই দুটা দিয়ে কোনো রকমে তাদের মেজরিটি টিকে আছে। এদের রাগ কেন 26-এ জানেন? কারণ জানে দিদি মেজরিটি নিয়ে বাংলায় আসলে আসলে দিদির লক্ষ্য 26 না, দিদির লক্ষ্য 29। তাই 26-এ আটকাতে হবে। তাই দেখুন, একজন মহিলার পিছনে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একজন মহিলাকে থামানোর জন্য বাংলায় পড়ে আছে। এর থেকে আমাদের কাছে গৌরবের কি আছে বলুন তো? এটা গোটা ভারতবর্ষের লজ্জা একটা, যারা শাসন করছেন। যাক, সারা ভারতবর্ষ নিয়ে কথা হলো। বলছি এবার নিজের এলাকা বা নিজের বিধানসভা কেন্দ্রের কথা বলি। যখন কৃষ্ণদাস এর মধ্যে একদিন একটি জনসভায় এসে বলছিলেন যে সদর ব্লকে একটি কলেজ করে দেবেন, উনি যদি নির্বাচিত হয়ে আসেন, মানে বিধায়ক হয়ে আসেন, তাহলে এই এলাকায় একটা কলেজ করা হবে। তো সেই ব্যাপারটা কি বহাল থাকবে? দেখুন, অবশ্যই আমরা একটা কথা আপনাদের বলি, এমএলএ অনেকেই হন, কিন্তু কাজ করার তাগিদ কজনের আছে? সবার তো সমানভাবে কাজ হবে না। আমাদেরই এমএলএ, কেউ হয়তো ভালো কাজ করবেন, কেউ হয়তো একটু পিছিয়ে থাকবেন, কিন্তু দেখবেন কৃষ্ণদাসই এখানে ব্যতিক্রম এমন ব্যক্তিত্ব, যিনি লড়াই করে কাজ আনার ক্ষমতা রাখেন। আজকে যান ওনার অঞ্চলে, প্রত্যেকটি বাড়ির রাস্তা অবধি উনি পাকা করে দিয়েছেন। সিসি রাস্তা, শুধু রাস্তা নয়, বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিজের এলাকা তিনি আজকে প্রমাণ শতসিদ্ধ সদর বিধানসভায় উন্নয়নের দিকে। আজকে তিনি বলেছেন কলেজ শুধু নয়, আজকে যিনি বলার ক্ষমতা রাখেন যে আমার সাউথ বেরিবারির লোকটা অত দূর কেন যাবে সারাদিন বিডিও অফিসে, সারাদিন রুজি রোজগার গোটা দিন ব্যয় হয় একটা ছোট কাজের জন্য, উনি বলার সাহস রাখেন বিডিও অফিসটাকে ভাগ করে এই পাশে কোথাও বিডিও অফিস করতে হবে, ব্লক করা হবে। আজকে টাউনের জন্য সমস্যা, জল নিকাশি সমস্যার যেমন উনি কথা বলছেন, সেই সঙ্গে বলছেন হলদিবাড়িতে কলেজ থাকলে, জলপাইগুড়িতে কলেজ থাকলে আমার সদর বিধানসভায় গ্রামে কেন কলেজ থাকবে না। আজকে উনি বলছেন কেন একটা বহুমুখী হিমঘর তৈরি হবে না। দেখুন, যার কাজ করার চায়, যে কাজ করতে চায়, তাকে দেখলে, তার কথাবার্তা, বিগত দিনে তার ইতিহাস দেখলেই এটা পরিষ্কার। তাই উনার প্রতি আমাদের যেমন ভরসা রয়েছে দলের, সেই সঙ্গে সাধারণ মানুষেরও ভরসা আছে, কারণ কাজেরই আর এক নাম হচ্ছে কৃষ্ণদাস। কতটা নিশ্চিত হতে পারছেন যে কৃষ্ণদাসই বিজয়ী? আমি আপনাকে বলছি 4 তারিখে আপনার চ্যানেলে আসব। 4 তারিখে আপনাকে আজকে বলে যাচ্ছি, পরিসংখ্যানে বেশি কথা বলা আমার স্বভাব নয়, 20,000-এরও বেশি ভোটে কৃষ্ণদাস সদর বিধানসভা থেকে নির্বাচিত হতে যাচ্ছেন। শুধু সময়ের অপেক্ষা। গোটা রাজ্যে আমরা 250-র কাছাকাছি সিট পাচ্ছি। যাই হোক, অনেক কথা হলো প্রসেনজিৎ বাবু। আর এলাকার উন্নয়ন নিয়ে যে প্রশ্নটা আপনি করলেন, দিনের শেষে এখানে বিজেপির সদর বিধানসভার সবচেয়ে শক্ত ঘাঁটি যেটা বলে, সেটা বোয়ালমারি নন্দনপুর। আজকে দিনের শেষে আপনিও এখানকার লোক, আমিও এখানকার বাসিন্দা। আজকে বলুন তো, জয়ন্ত রায়কে এই এলাকার মানুষ দুবার নির্বাচিত করেছে সবচেয়ে বেশি ভোট দিয়ে। দিনের শেষে একটা সোলার লাইট, একটা CCTV, সদর বিধানসভা বাদ দিলাম, বোয়ালমারির লোকের কি প্রাপ্য ছিল না? এইখানে যারা বড় বড় কথা বলছে, দিনের শেষে আপনার পাশে 40 বছর ধরে যে 10 বেডেড হসপিটালের দাবি ছিল, দিনের শেষে এখানে ভোট কম পাওয়ার পরেও মমতা ব্যানার্জি কলকাতা থেকে সেই 1.5 কোটি টাকার কাজ অলরেডি শুরু হয়েছে 10 বেডেড হসপিটাল।
আজকে আপনি এই পাশে বসে আছেন মিলনকুড়ির রাস্তা 3-4 কোটি টাকা পেপার ব্লকের রাস্তা দিনের শেষে করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপির একটি টাকাও না। সেই সব নেতা গিয়ে বোয়ালমারি নন্দনপুরে এবার ভোট চাবে আর ভোট হবে। বলছিলাম জয়ন্ত রায়, সাংসদ জয়ন্ত রায় রেলের বিভিন্ন রকম প্রকল্প এলাকায়, যেমন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শুরু করে টাউন স্টেশন এবং হলদিবাড়ি স্টেশন, অমৃত ভারত প্রকল্প থেকে উত্তরবঙ্গে বিভিন্ন ট্রেন চালু করেছেন। কাজ তো করেছেন বিজেপিরা, এটাই তো। এবার আপনাকে বলছি আমি, ভোটের আগে 2 দিন ট্রেন চালু করে দিয়ে আবার 2 দিন পরে বন্ধ হয়। এবার আপনি সাধারণ মানুষের কাছে জানতো এই কাজটাকেই ওনারা কতটুকু ভালোভাবে নিচ্ছে, করুক। কিন্তু আপনি বলেন যোগাযোগ ব্যবস্থা, আপনার এই রাস্তা, আপনার এই এলাকার উন্নয়ন, গোটা জলপাইগুড়ি বিধানসভার প্রকৃত উন্নয়ন, একটা এমস করতে পারতো না উনি? সংসদের থেকে এতদিন 2টা টার্মস আছে, এইমস হবে বা শোনা যাচ্ছে। সব কিছুই তো হবে, সে তো 15টা রাজ্যে হয়েই আসছে। দেখছে তো মানুষ গোটা ভারতবর্ষ কীভাবে চলছে, কোন দিকে যাচ্ছে, মানুষ তো দেখছে। আজকে দিনের শেষে এখানে প্রার্থী অনন্তবাবুর কথা বলি, চরে সবচেয়ে বেশি ভোট দেয়, গিয়ে কি বললেন, আমি যদি বিধানসভা জিতে আসি আমি ওখানে স্পিড বোট দিব। আচ্ছা বলুন তো, চরে স্পিড বোট কী কাজে লাগবে? ওখানে কি পঞ্চায়েতের ক্ষেত্রে তো লাগবে না? না, এবার বলুন চরে কোনটা সমস্যা? স্পিড বোটে কজন যেতে পারবে? আজকে ধারণাই নেই উন্নয়নের। স্পিড বোটে কি ওখানে প্রেম করবে নাকি ছেলেরা, বাচ্চারা? না, ওখানে কি আপনি বলুন বিজেপির পঞ্চায়েত সদস্য মিলে কি প্রেম করবেন? ওখানে দরকার যন্ত্রচালিত, বর্ষার সময় স্পিড বোটের দরকার রয়েছে। নো, ওখানে যদি দরকার হয় যন্ত্রচালিত নৌকো, যেখানে মাল পরিবহন, যাত্রী পরিবহন, মানে মালামাল উৎপাদিত, হ্যাঁ, স্পিড বোটে 2 জন, যার ন্যূনতম ধারণাটা নেই। ওখানে দরকার রিংবাদ, যেটা তৃণমূলের পক্ষে সম্ভব, মানে চাষ রক্ষার জন্য। অবশ্যই চাষের জন্য। একবারও সংসদে গিয়ে উনি তুলেছেন জয়ন্তবাবু? তোলেননি চরের কথা। উনাকে দরকার, ওখানে ইলেকট্রিসিটি নেই, বাড়ি বাড়ি সোলার। আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, উনারা এইবার বিধানসভায় কৃষ্ণবাবুকে ভোট দিন, ওনারা লিড দিন ওখান থেকে। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি, কৃষ্ণবাবু যে ধরনের কাজের লোক, যদি ওনাকে নিয়ে চরের ডেভেলপমেন্টে এগোতে না পারি, আগামী দিনে চরে, বাহির চরে ভোট প্রচারে যাব না। আপনার চ্যানেলে বুক ঠুকে বলে যাচ্ছি, প্রকৃত উন্নয়ন সেখানে তৃণমূল কংগ্রেসের দ্বারা সম্ভব। তাই বাহির চরের মানুষকে আবেদন জানাবো, আপনারা তৃণমূল কংগ্রেসকে একটিবার সঙ্গে থাকুন, বিধানসভায় ভোট দিন, দেখবেন দিনের শেষে বাহির চর। আপনি তো 15 বছর দেখলেন বিজেপিকে, এবার এমপিকেও দেখলেন আপনারা 2টা টার্মস, একবার শুধু বিধানসভায়, এই বিধানসভায়। না, আপনাদের তো বিধানসভায় প্রার্থী ছিল, ডক্টর পি কে বর্মা তো ছিলেন। হ্যাঁ, উনি তাহলে চরের জন্য কেন উন্নয়ন করেননি? অবশ্যই চরের লোক যখন বিপদে পড়েছিল ত্রিপল কে এনে দিয়েছিল। আজকে বলুন কি সমস্যার সমাধান হবে? না, ত্রিপল না, ওখানে চিরাগুড় আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ছিল আমরা তো ওখানে পৌঁছে দিয়েছি। চরের মানুষ তো আমাদের ভোট দেয়নি, চরের মানুষ তো আমাদের সেদিন ভোট দেয়নি। ভোট না দিলেও তো এই এলাকার আমরা তো এই এলাকার জনগণ কর্তব্য পালন করেছি। সুকান্ত মজুমদার এসে দিচ্ছেন 2 কেজি চাল, আমরা দিচ্ছি 5 কেজি চাল, আলু, ত্রিপল, চিরাগুড়। বন্যার পাশে তো আমরাই ছিলাম, আমাদের এমএলএই তো ছিল। বন্যায় আপনাদের এমএলএ এসেছিলেন এখানে? অবশ্যই, যে সাহায্য করেছেন আপনার চ্যানেলেই প্রকাশিত, সেই সাহায্যকে পাঠিয়েছেন। আজকে পি কে বর্মা মহাশয়, আজকে আমরা ওনাকে কথা বলে প্লাস বিডিও অফিস থেকে সাহায্য আমরা পৌঁছে দিয়েছি। দিনের শেষে আপনি দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান চরে কি সাহায্য দিয়েছেন, আপনি সরাসরি যান, বন্যার সময় কতজন পাশে দাঁড়িয়েছেন, আপনি মানুষের কাছে সেই বক্তব্য শুনে নিন। মানে সবশেষে বলি যে চরের মানুষ যেভাবেই হোক তাদের যে উন্নয়নটা খুব দরকার এই মুহূর্তে, তারা ওই এলাকায় রিংবাদ বলুন, সেখানে মেশিন চালিত নৌকা বলুন, বা তাদের যে উন্নয়ন, ইলেকট্রিসিটি বলুন, সোলার বলুন, এগুলো যেন তারা পায় আগামী দিনের। অবশ্যই, আমরা তো বলছি আমরা উন্নয়নের কথা শুধু বলবো না, উন্নয়ন করব, তারপরে আগামী দিনে চরে ভোট চাইতে যাব। উন্নয়ন করতে পারবো না, ভোট চাইতেই যাব না। একটাই দল তো, রিপোর্ট কার্ড আর খতিয়ান নিয়ে আমরা যাই। আমরা তাই বলতে পারি, ভাড়াটে তুই আমরা মালিক, যারা বিজেপি আজকে করছে। এই বাংলায় রক্ত আমাদের অনেক ঢালা, বাংলা ভাষায় আপত্তি যার, ভারত বাংলা ছেড়ে পালা, তারা পালা। আর এটাই 4 তারিখ হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে নিশ্চয়ই আগামী দিনে পাবো। অবশ্যই, নমস্কার। নমস্কার।